একটা অদ্ভুত লজ্জা গ্রাস করেছে গোটা দেশকে। শুধুমাত্র আমাদের দেশের যে ধর্মপ্রাণ হিন্দুরা রয়েছেন তাদেরকেই নয়, সব ধর্মের মানুষকেই বটে, আস্তিকদেরও বটে, নাস্তিকদেরও বটে। কারণ এইরকম ঘটনা এর আগে কেউ শোনেননি, কেউ দেখেননি, এইরকম লজ্জা এর আগে কেউ পাননি। রাম মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল মহা সমারোহে অযোধ্যায়, এবং এই যে রাম মন্দির, যেটার উপর ভিত্তি করে, যেটার পলিটিক্যাল ডিভিডেন্ড নেওয়ার জন্য বিজেপি 2014 থেকে 19 থেকে 24 পর্যন্ত টেনে এনে এই পলিটিক্যাল ডিভিডেন্ডটা নেওয়ার চেষ্টা করলো, এই বলে যে আমরা যে কাজটা করেছি সেটা আজ পর্যন্ত কেউ করতে পারেননি। আমরা রামলালাকে তার নিজের ঘরে ফিরিয়ে আনতে পেরেছি। এখন সেই রাম মন্দির থেকে সেখানকার প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস তিনি কাতর কণ্ঠে আবেদন জানাচ্ছেন। একজন বৃদ্ধ মানুষ, একজন একনিষ্ঠ রাম ভক্ত, তিনি কাতর কণ্ঠে আবেদন জানাচ্ছেন যে 5 মাসের মধ্যেই বিপর্যয়। রাম মন্দিরের ছাদ ফুটো হয়ে সেখান দিয়ে জল পড়ছে। রামলালার মূর্তি স্থাপন করা হয়েছে যে রাম মন্দিরের গর্ভগৃহে, সেইখানে ছাদ ফুটো হয়ে বৃষ্টির জল চুইয়ে পড়ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এদিকে নজর দেওয়া দরকার। কোথায় খামতি থেকে গেছে সেটা দেখে নিয়ে মেরামত করা দরকার খুব তাড়াতাড়ি। এটা গুরুত্বপূর্ণ তার কারণ মন্দিরের ভেতর থেকে জল বের করার কোনো ব্যবস্থা নেই, এবং যদি এরপরে আরও বেশি বৃষ্টিপাত হয় তাহলে মন্দিরের ভেতরে পূজা অর্চনা করাটাই অত্যন্ত সমস্যার হয়ে দাঁড়াবে। जो भी मंदिर बन गए हैं जहाँ रामलला विराजमान हैं और जो आगे भी जगह बनी है उसमें एक ही पहली वर्षा में ही पानी चूने लगा, अंदर पानी भर गया था। इस पर ध्यान देना चाहिए कि जो बना है उसमें कौन सी कमी रह गई है जिसके कारण से पानी चूई रहा है। इस पर जो बना है उस पर भी ध्यान देना चाहिए और ये बहुत जरूरी है। पानी वगैरह भी नहीं निकल पा रहा है, पानी निकलने का जगह नहीं है और कल तक पानी ऊपर से चूता भी है। ये समस्या जो है इसका समाधान पहले आज कल में सोच करके उसको निश्चित कर लें, नहीं तो वर्षा जब शुरू होगी तो वहाँ पूजा अर्चना और कालता दर्शन और सब बंद हो जाएगा। 1800 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল রাম মন্দির, এবং বলা হয়েছিল এত বছর, বছরের পর বছর নিভৃতবাসে থাকার পর রামলালাকে তার নিজের ঘরে ফিরিয়ে আনা হয়েছে। এখন তার সেই নিজের বাড়িতে নিজের ঘরের ছাদ ফুটো হয়ে জল পড়ছে। আচ্ছা, আপনার সঙ্গে যদি এই ঘটনা ঘটতো, আপনি যেখানে থাকেন, আপনার বাড়ি, আপনার বসবাসের জায়গা, আপনার শোয়ার ঘর, সেখানে যদি ছাদ ফুটো হয়ে জল পড়তো তাহলে আপনার কেমন লাগতো? বা একবার মনে করুন, আপনার সন্তান, আপনার বাড়ির বাচ্চা যেখানে থাকে সেখানে যদি ছাদ ফুটো হয়ে জল পড়তো তাহলে কি হতো? রাম লাল্লা, লাল্লা কথাটা বলা হয় কেন? তার শিশু সত্তাকে আমরা সাদরে প্রণাম জানাই, তার ছাদ ফুটো হয়ে জল পড়ছে। আপনার বাড়ির শিশুরা যে ঘরে থাকেন সেই ঘরের যদি ছাদ ফুটো হয়ে জল পড়তো আপনি কি করতেন? আপনি উতলা হয়ে যেতেন না? যে কন্ট্রাক্টর বা প্রমোটার আপনাকে ঘরটা বা ওই ফ্ল্যাট, বাড়ি যাই হোক না কেন যেটা গছিয়ে দিয়েছে, তাকে আপনি সঙ্গে সঙ্গে ফোন করতেন না? আপনার মধ্যে যদি ক্রোধের একটা জায়গা তৈরি হতো এটা দেখার পর, তাহলে ভাবুন যিনি সর্বজন পূজিত তিনি এইরকম তার ঘরের ছাদ ফুটো হয়ে জল পড়ছে এটা দেখার পর তার কিরকম লাগতে পারে। এটা অত্যন্ত শঙ্কার বিষয়। কিন্তু এটা বিরোধীদের চক্রান্ত নয় তো? আচার্য টাচার্য কিচ্ছু নয়, বিরোধীদেরই চক্রান্ত হবে, তাই না? দেখুন, একজন মানুষ যিনি সারা জীবন ধর্মের পথে হেঁটেছেন, এই বৃদ্ধ বয়সে, শেষ বয়সে এসে ইন্টারনেটে তাকে গালিগালাজ শুনতে হচ্ছে, তার চরিত্র হনন করা হচ্ছে, তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, তিনি মিথ্যে কথা বলছেন কিনা সেই নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। আপনিও কি তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবেন? অনেকেই হয়তো এরপরে বলবেন যে উনি তো বৃদ্ধ মানুষ, ঠিক করে চোখে হয়তো দেখতে পাননি, কোথায় ফুটো হয়েছে, বৃষ্টির জল টল পড়ছে না পড়ছে উনি হয়তো বুঝতে পারেননি। বৃষ্টির জল চুইয়ে পড়ছে কিনা, ছাদে ফুটো হয়েছে কিনা, এটা দেখার জন্য চোখের কতটা পাওয়ার দরকার, কোন বয়সের হওয়া দরকার, সেগুলো অবশ্য জানা নেই। কিন্তু তারই সঙ্গে আরেকটা কথা শোনাই। নৃপেন্দ্র মিশ্র, যিনি রাম টেম্পল কনস্ট্রাকশন কমিটির চেয়ারম্যান এবং যিনি নরেন্দ্র মোদী এবং বিজেপির ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত, তিনি কি বলছেন? তিনি বলছেন যে না, হয়েছে এরকম একটু ঘটনা, জল টল পড়ছে, কিন্তু সে তো পড়বেই, আমরা দেখে নিচ্ছি, আমরা তো বানাচ্ছি, বানানোটা শেষ হলেই এসব আর পড়বে টড়বে না। তিনি বলছেন, কোট আনকোট, I am in Ayodhya. I saw the rainwater dropping from the first floor. This is expected because Guru Mandap is exposed to the sky as the second floor and completion of Shikhar will cover this opening. I also saw some seepage from the conduit as this work on the first floor is in progress. On completion, the conduit will be closed. আমরা তো বানাচ্ছি ঠিক আছে, আমরা তো করছি, বানানোটা শেষ হয়ে গেলেই এসব জলটল আর পড়বে না।
আপাতত ওপরে একটু ফাঁকা জায়গা রয়েছে, সেই জন্য জল পড়ছে, কোনো সমস্যা নেই, কমপ্লিট হয়ে গেলেই তো আর জল টল পড়বে না। তা কবে এই কাজটা সম্পন্ন হবে, কবে এই কাজটা শেষ হবে? 2025 আস্তে আস্তে হয়ে যাবে, 2025-এর মধ্যে একটু অ্যাডজাস্ট করে নিন না প্রভুকে এই আবেদন জানানোর কথা এখন হচ্ছে, সেই জায়গাটা এখন উঠে আসছে। বিষয়টা হচ্ছে যে একটা বাড়ির ছাদ ফুটো হয়ে যদি সেখান দিয়ে জল পড়ে, সেই সমস্ত যখন পরিস্থিতি হচ্ছে, তৎক্ষণাৎ তাড়াহুড়ো করে মানুষজন সেই বাড়িটার মধ্যে ঢুকে পড়ে সেখানে থাকতে শুরু করে দেন না, কিন্তু ভগবানকে সেখানে ঢুকিয়ে দেওয়া যায়, ভগবানকে সেখানে থাকার কথা বলা যায় এবং বলা যায় যে আপনি একটু অ্যাডজাস্ট করে নিন না, কি আছে যদি একটু জল টল পড়ে। আপনাদের নিশ্চয়ই মনে আছে রাম মন্দির গায়ের জোরে জোর করে উদ্বোধন করা হয়েছিল সম্পন্ন হওয়ার আগেই। মনোভাবটা এরকম ছিল যে ঠিক আছে, মন্দিরের কাজ তো হতেই থাকবে, সবকিছু সম্পন্ন তো হতেই থাকবে, শেষ তো হবে, কিন্তু তার আগেই তো সামনে নির্বাচন রয়েছে, তার আগে আমাদের এই রাম মন্দিরে রামলাল্লাকে নিয়ে আসতে হবে, প্রাণ প্রতিষ্ঠা করতে হবে এবং এটাকে সামনে রেখে ভোটও চাইতে হবে এবং তারই সঙ্গে আমাদেরকে তো বলতে হবে নির্বাচনের আগে, जो राम को लाए है उनको लाना है। কারোর সেই সময় বিরোধিতা করার মতো ক্ষমতা হয়নি, সাহস হয়নি, কেউ বেরিয়ে এসে বিরোধিতা করেননি, সবাই নিজেদের গর্তের ভেতরে ঢুকে পড়েছিলেন, শুধু 4 জন ছাড়া। 4 জন আমাদের দেশের 4 পরম পূজনীয় শঙ্করাচার্য, যারা বলেছিলেন যে এটা ঠিক হচ্ছে না, এইভাবে মন্দির সম্পন্ন হবার আগেই রামলাল্লাকে নিয়ে এসে প্রাণ প্রতিষ্ঠা করা, গর্ভগৃহে তাকে প্রতিষ্ঠা করা, এটা ঠিক নয়। প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের কোনো সংঘাত নেই, আর রামলাল্লা তো আমাদের প্রাণের থেকেও প্রিয়, কিন্তু এটা ঠিক নয়, এইভাবে কাজটা করা উচিত নয়, আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করব না। কারা ছিলেন? 4 জন আমাদের দেশের শ্রদ্ধেয় পরম পূজনীয় শঙ্করাচার্য, যাদের আমাদের দেশের এই হিন্দু ধর্মের 4 জন পথপ্রদর্শক, 4 জন স্তম্ভ হিসেবেও বলা হয়। শ্রদ্ধেয় শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী, শ্রদ্ধেয় শঙ্করাচার্য ভারতী তীর্থ মহাশয়, শ্রদ্ধেয় শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী, শ্রদ্ধেয় শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী। তাঁরা বলেছিলেন, তাঁরা আপত্তি জানিয়েছিলেন, কিন্তু সেই সময় তাদের প্রতি মনোভাবটা এরকমই দেখানো হয়েছিল যে শ্রদ্ধেয় পরম পূজনীয় শঙ্করাচার্য মহাশয়রা, আপনারা বরং সরে বসুন, আপনারা না আসলে খুব একটা কিচ্ছু আসবে যাবে না, আমাদের এই অনুষ্ঠানের জাঁক জমক এসব কমে যাবে না, সেলিব্রিটিরা আসবেন, অভিনেতা অভিনেত্রীরা আসবেন, পুঁজিপতিরা আসবেন, প্রধানমন্ত্রী আসবেন, সব কিছুর মাঝখানে তিনি থাকবেন, সকলের সামনে তিনি থাকবেন। 4 জন গেরুয়া বসনধারী না এলে আমাদের এই অনুষ্ঠানের জাঁকজমক একেবারেই কমে যাবে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই সময় আর্টিকেল বেরিয়েছিল অনেকগুলো যে এই রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবসে, যেদিন রাম মন্দির উদ্বোধন করা হলো, সেই দিনটাতে কতজন সেলিব্রিটি এসেছিলেন রাম মন্দিরে, তারা কে কি পোশাক পরেছিলেন, কে কিভাবে সেজেছিলেন। অতএব জাঁকজমক কমে যাবে না আপনারা 4 জন না এলে, এই মনোভাবই কিন্তু প্রকাশ পেয়েছিল। যখন দেখা গিয়েছিল অযোধ্যা উত্তরপ্রদেশের যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেখানে বিজেপি হেরেছে, সেখান থেকে মানুষজন অদ্ভুত এক উন্মাদনা দেখাতে শুরু করেন এবং অদ্ভুত কথাবার্তা বলতে শুরু করেন এবং একাংশ মানুষ বলতে শুরু করেন যে অযোধ্যা থেকে ইট খুলে নিয়ে যাওয়া উচিত, রাম মন্দির এখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া উচিত, এমন জায়গায় যেখানে বিজেপি জিতেছে সেইখানে রাম মন্দির সরিয়ে দেওয়া উচিত। একবার ভাবুন, অন্য ধর্মের কোনো মানুষ যদি এই কথা বলতেন যে মন্দিরের ইট খুলে নিয়ে যাওয়া উচিত, তাহলে তার উপরে কি ধরনের ক্রোধ নেমে আসতে পারত। আর সেখানে হিন্দু মানুষজন যারা ধর্মপ্রেমে নয়, বিজেপি প্রেমে বলছেন যে মন্দিরের ইট খুলে নেওয়া উচিত, অন্য জায়গায় নিয়ে যাওয়া উচিত, অযোধ্যার মানুষজন মন্দির ডিজার্ভ করেন না, তাদেরকে কি বলা হচ্ছে? সেখানে কিছুই বলা হচ্ছে না, সেখানে সব চুপচাপ। আপনাদের এর আগেও বলেছিলাম আমি একবার যে দিল্লিতে আমি যখন কাজ করতাম, রাত্রিবেলা বাড়ি ফেরার সময় যখন অনেক রাত হয়ে যেত, আমাকে একটা ছোট্ট গলির মধ্যে দিয়ে, অন্ধকার একটা জায়গার মধ্যে দিয়ে একা হেঁটে বাড়ি ফিরতে হতো। সেইখানটাতে এত ভয় লাগতো, মুখে শুধুমাত্র হনুমান চালিসা আর রাম নাম আসতো। যিনি সকলের হৃদয়ে থাকেন তার মন্দিরের ইট খুলে নিয়ে চলে যাওয়ার কথা হচ্ছে, অথচ কেউ কিছু বলছেন না। এবং সবথেকে মজার বিষয়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম যোগী আদিত্যনাথ। তার আগে নাম ছিল অজয় বিষ্ট, কিন্তু বর্তমানে তিনি যোগী আদিত্যনাথ নামে পরিচিত। তিনি গেরুয়া বসন পরেন, অথচ সেখানে এই সমস্ত কথা বলা হচ্ছে এবং সেখানে রাম মন্দিরে এই ঘটনাও ঘটছে। অযোধ্যা যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেখানে বিজেপি কেন হারলো এই নিয়ে একটা পর্যালোচনা বৈঠক হয়েছিল বিজেপির, যেখানে উত্তরপ্রদেশের 2 জন ক্যাবিনেট মিনিস্টার উপস্থিত ছিলেন। একজন হচ্ছেন জয়বীর সিং, আরেকজন হচ্ছেন সূর্য প্রতাপ শাহী। এবং সেখানে উত্তরপ্রদেশের ঐতিহ্যপূর্ণ হনুমান গাড়ি মন্দিরের মহন্ত রাজু দাস উপস্থিত ছিলেন এবং তিনি তার নিজের মতামত রাখেন এবং বলেন স্থানীয় আধিকারিকেরা নিজেদের কাজ সঠিকভাবে করেননি। সঙ্গে সঙ্গে মহন্ত রাজু দাসের পুলিশ
প্রোটেকশন যেটা তার ছিল সেটা ছিনিয়ে নেওয়া হয়, শুধু এটা বলার জন্য যে স্থানীয় আধিকারিকেরা সঠিকভাবে কাজ করেননি এবং উন্নয়নের নামে গরিব মানুষদের ঘর দুমদাম ভেঙে দেওয়া, তাদের ঘর থেকে বের করে দেওয়া, এগুলো উচিত হয়নি। তার পুলিশ প্রোটেকশন কেড়ে নেওয়ার পরে মহন্ত রাজু দাস বলেন, संतों की सरकार में संतों का अपमान हो रहा है। ভালো করে শুনবেন, संतों की सरकार में संतों का अपमान हो रहा है। আর এর পাল্টা আবার বিজেপির একাংশের তরফ থেকে উত্তর দেওয়া হয় যে মহন্ত রাজু দাসের নামে ক্রিমিনাল কেস ছিল, তার এই প্রোটেকশন নেবার কথাই ছিল, তাই নিয়ে নেওয়া হয়েছে। এই মুহূর্তে একটা আশঙ্কা করা হচ্ছে যে হয়তো রাম মন্দিরের প্রধান আচার্য সত্যেন্দ্র দাসকে একটা অলিখিত চাপ দেওয়া হতে পারে, এরপরে তার উপরে একটা প্রেশার ক্রিয়েট করা হতে পারে, তাকে দিয়ে অন্যরকম কিছু বিবৃতি খুব অল্প সময়ের মধ্যে বলিয়ে নেওয়া হতে পারে বা লিখিয়ে নেওয়া হতে পারে, এই ধরনের কিছু হয়ে যেতে পারে। আবার এটাও হতে পারে অবশ্যই একাংশ মানুষজন নেমে পড়বেন এবং আচার্য সত্যেন্দ্র দাসের তারা চরিত্র হনন করতে শুরু করবেন, যেমনটা আগেই বললাম, প্রশ্ন করা তারা শুরু করে দিয়েছেন, মিথ্যে কথা বলা, বিরোধীদের চক্রান্ত, তিনি বিরোধীদের সঙ্গে মিশে আছেন, এই ধরনের কথাবার্তা বলা শুরু করে দেবেন। যেরকমটা সেই সময় চারজন পরম পূজনীয় শ্রদ্ধেয় শঙ্করাচার্যের বিষয়েও বলা হয়েছিল, অনেকেই অনেক রকম কথা বলেছিলেন, সেটা হয়তো বলা হবে। অথবা অনেকেই হয়তো বলবেন যে কি আছে, ভগবান তো, তিনি একটু অ্যাডজাস্ট করে নিতেই পারেন, কেন নেবেন না, তিনি নিশ্চয়ই অ্যাডজাস্ট করে নেবেন। অনেকেই বলবেন না না, বিজেপি মোটেই এই মন্দির নিয়ে রাজনীতি করেনি, ছাদ ফুটো হয়েছে তো কি হয়েছে, 5 মাসের নতুন মন্দিরে ছাদ ফুটো হয়েছে, ঠিক ওটা ঠিক করে নেওয়া হবে, কোনো সমস্যা নেই। আবার কিছু মানুষ বলবেন গায়ের জোরে যে না, বিজেপি রাজনীতি করেছে তো কি হয়েছে, রাম মন্দির নিয়ে রাজনীতি করেছে, বেশ করেছে। মোদ্দা কথাটা হলো যা হচ্ছে হতে থাকুক, শুধু ক্ষমতাটা রেখে দিতে হবে। আমি ধর্মের রক্ষাকর্তা বলে ভোটটা আমাকে খালি নিয়ে নিতে হবে। देखिए, ये बहुत आश्चर्य की बात है कि ऐसे ऐसे इंजीनियर हमारे देश, पूरे देश के आकर के यहाँ बैठे हैं, राम मंदिर बना रहे हैं और 22 जनवरी को प्राण प्रतिष्ठा हो गई, लेकिन ये किसी को ज्ञान नहीं रहा कि पानी बरसेगा तो वह छत जो है वो चूएगा, ऐसा किसी को ज्ञान नहीं है। पहले भी बरसत रहा, थोड़ा बहुत बरसा तो थोड़े बहुत, इतना नहीं हुआ। जब अब की वर्षा हुई, जितना पानी गिरा अंदर में, वो बहुत ही आश्चर्यजनक रहा। এরপর একটা মজা হবে, আজকের এই পর্বটা প্রকাশ হওয়ার পরে অনেক মানুষজন আসবেন, দেখবেন অনেকেই কমেন্ট করবেন যারা এই গোটা ঘটনাকে জাস্টিফাই করবেন, যেগুলো বললাম আর কি, এরকম নানা রকম প্রশ্ন তুলে, চরিত্র হনন করে, মিথ্যে কথা বলে, নানা রকম কিছু বলে, এক্সকিউজেস দিয়ে এই গোটা বিষয়টাকে জাস্টিফাই করার চেষ্টা করবেন। তাদেরকে দেখবেন এবং জানবেন তারা কেউ হিন্দু ধর্মের পক্ষে নয়, তারা হিন্দু ধর্মের বিরুদ্ধে। কারণ যারা বলেন যে ভাঙা ছাদের তলায় ভগবান রয়েছেন, তাতে কি হয়েছে, একটু ফেটে গেছে তো কি হয়েছে, পুরনো মন্দিরও নয়, নতুন মন্দির, একটু যদি সেখান দিয়ে জল পড়ে তাতে কি হয়েছে, সব ঠিক করে নেওয়া হবে, ভগবানই অ্যাডজাস্ট করে নেবেন, কোনো ব্যাপার নয়, তারা হিন্দু ধর্মের সাথী হতে পারেন না। আপনি জানবেন তারা প্রগতির বিরুদ্ধে। কারণ যেখানে 5 মাসের একটা নতুন কনস্ট্রাকশন, কোটি কোটি টাকা খরচ করে করা কনস্ট্রাকশনের ছাদ ফুটো হয়ে জল পড়ে, সেটাকে যারা জাস্টিফাই করেন, সেটার পক্ষে যারা থাকেন, তারা প্রগতির পক্ষে হতে পারেন না, তারা প্রগতির বিরুদ্ধে। এবং আপনি জানবেন তারা দেশের বিরুদ্ধে, কারণ যে দেশের সরকারকে প্রশ্ন করা হয় না, সেই দেশ কখনোই এগোতে পারে না। আপনারা জানবেন তারা শুধুমাত্র বিজেপির পক্ষে, বিজেপির পক্ষে হলেও তারা দেশের বিরুদ্ধে। তারা শুধুমাত্র একটি রাজনৈতিক স্বার্থের জন্য কথা বলছেন, একটি রাজনৈতিক দলকে সমর্থন করে কথা বলছেন, তারা দেশ, ধর্ম, প্রগতির বিরুদ্ধে। এবং তারই সঙ্গে এই পর্বের একদম শেষে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, মানে যে দেশে নিটের পেপার এবং রাম মন্দিরের ছাদ দুটোই লিক করে, সেখানে ক্ষমা চাওয়া ছাড়া আর কি বা হতে পারে। যারা ক্ষমতায় রয়েছেন তারা তো ক্ষমা চাইবেন না, কিন্তু আমি ক্ষমা চাইছি তাদের হয়ে, যাদের এই ক্ষমতাকে প্রশ্ন করার কথা ছিল, কিন্তু তারপরেও তারা নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে রয়েছেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।